আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি অভি। দর্শক, যারা ব্যাংক থেকে সিসি লোন অর্থাৎ ক্যাশ ক্রেডিট লোন নেওয়ার কথা ভাবছেন দীর্ঘমেয়াদে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা অলরেডি লোন নিয়ে রেখেছেন আপনারা তো জানেন যে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর যারা নেননি বা নতুন নিয়েছেন বুঝতে পারছেন না কিভাবে ব্যাংকের সাথে ডিলটা করা দরকার, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিও থেকে ভালো একটি ইনফরমেশন আপনারা নিয়ে যেতে পারবেন, যেটা আপনাদের পরবর্তী ব্যবসায়িক লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, আমি প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুদ মুক্ত একটি হালাল জীবনযাপন করার তৌফিক দান করুন। বাট যদি কোনো কারণে আপনার ব্যাংক ঋণের প্রয়োজন হয়, ব্যবসায়িক কারণে যেটা প্রয়োজন হয়, তাহলে আপনারা কি কি প্রসেস ফলো করবেন, ব্যাংক কি কি চায় বা আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হয়, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ একটি ইনফরমেশন। তো প্রথমে বলবো যে ব্যাংক ব্যবসায়ীদেরকে দুই কোয়ালিটির ঋণ দেয়, আর ব্যাংক কিন্তু কখনোই একজন ব্যবসায়ীকে ব্যক্তি পর্যায়ে ঋণ দেয় না। অর্থাৎ আপনাদেরকে জানতে হবে যে ব্যাংকের মেইন বিজনেসটা কি। ব্যাংকের মেইন বিজনেসটাই হচ্ছে ঋণ দেওয়া। ব্যাংকের মেইন কাজই হচ্ছে ঋণ দেওয়া, আর এই ঋণ দেওয়ার প্রসেস হিসেবে ব্যাংক কিন্তু ডিপিএস খুলে নেয়, ব্যাংক হচ্ছে আপনার সঞ্চয়পত্র খুলে নেয়, ব্যাংক এককালীন যে ডিপিএস এর যে টাকাটা আর কি আমরা বলি ফিক্সড করে রাখা বলি, সেভাবে ফিক্সড করে রাখে। তো এই টাকাগুলো ব্যাংক কি করে, বা এই যে মাঝখানে যে কোটি কোটি টাকা মানুষ লেনদেন করে, 10 কোটি টাকা সকালে জমা দেয়, 10 দিন পরে 2 কোটি উঠায়, 5 কোটি উঠায়, আবার জমা দেয়, এই যে টাকাগুলো লেনদেন হয়, এই টাকাগুলো আসলে কি হয়? এই টাকাগুলো ব্যাংক কিন্তু ঋণ দেয়। ঋণ কাদেরকে দেয়? আপনার আমার মতো ব্যবসায়ীদেরকে দেয়, অথবা সাধারণ পার্সনদেরকে দেয়। এবং তার এগেনস্টে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক যেটা গ্যারান্টি সেটা নেয়, অথবা মর্টগেজ নেয়। আবার কিছু ক্ষেত্রে প্লেন লোন দেয়, অর্থাৎ শুধুমাত্র আইডি কার্ড, ছবি, একজন গ্যারান্টার দিয়ে কিন্তু দিয়ে দেয়। তো এটা আপনাদেরকে জানতে হবে যে ব্যাংক কি কি ঋণ দেয়। সর্বপ্রথম বলছি, ব্যাংক ঋণ দেয় হচ্ছে চার প্রকারের ঋণ দেয়। একটা হচ্ছে ব্যবসায়িক লোন, যেটা এসএমই হয় এবং সিসি হয়। একটা হচ্ছে প্রবাসী লোন, যারা বিদেশে যাচ্ছে এদের জন্য এক ধরনের লোন থাকে, প্রবাসী কল্যাণ লোন। একটা কৃষি লোন থাকে, কৃষকদের জন্য বিভিন্ন স্কিমের লোন থাকে, অর্থাৎ দরিদ্র কৃষক থেকে শুরু করে কোটিপতি কৃষক পর্যন্ত প্রত্যেকের একটা স্কিম থাকে। আরেকটা থাকে হচ্ছে পার্সোনাল লোন, অর্থাৎ পার্সোনাল লোনগুলো একজন গৃহকর্মী পেয়ে থাকে, যেমন সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা হতে পারে, কিংবা একজন সার্ভিস হোল্ডার যিনি চাকরি করেন তিনি হতে পারে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। পার্সোনাল লোন, এই পার্সোনাল লোনের ক্ষেত্রে গ্যারান্টি হিসাবে স্যালারি স্টেটমেন্ট এবং যেই প্রতিষ্ঠানে চাকরি করছে সেই প্রতিষ্ঠানের কারো একটা কলিগ হতে পারে বা বস পর্যায়ের কারো একটা সিগনেচার হয়ে গেলেই কিন্তু লোনটা দিয়ে দেয়, এটাই গ্যারান্টি। আর কৃষি লোনের ক্ষেত্রে এটা একটু বিস্তারিত, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আজকে এখানে যাচ্ছি না। এরপরে আসি হচ্ছে প্রবাসী লোন, এটাও অনেক বড় হয়ে যাবে। প্রবাসী লোনের ক্ষেত্রে কিন্তু কয়েকটা সেক্টর আছে, যেমন এডুকেশন বেসিক প্রবাসী লোন হয়, আবার স্কলারশিপ বেসিক হয়, আবার যারা কাজ করতে যায় রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের জন্য এক কোয়ালিটির লোন হয়। আর আজকে কথা বলবো বিজনেস লোন, অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের জন্য। দর্শক, আপনারা প্রথমে মাথার মধ্যে খুব ভালোভাবে এটা সেট করে নেন যে ব্যবসায়ীকে ব্যক্তি পর্যায়ে, অর্থাৎ ব্যবসায়ীকে সে একজন যে সত্তা, সে যে একটা মানুষ, তাকে দেখে কিন্তু লোন কখনোই দিবে না। দিবে কাকে? তার বিজনেসকে। আবার অনেকে মনে করে যে আমি আমার কোটি কোটি টাকার সম্পত্তি ব্যাংকে মর্টগেজ রাখতেছি, সেই সম্পত্তি দেখে মনে হয় ব্যাংক আমাকে লোন দিচ্ছে। না, কখনোই না। ব্যাংক সম্পত্তি দেখেও লোন দেয় না। এমন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ঋণ দেওয়া আছে যেখানে প্রপার্টির ভ্যালু খুব কম, বাট ঋণ দিয়েছে বেশি। আবার এমন অনেক বিজনেস আছে যেখানে প্রপার্টির ভ্যালু অনেক বেশি, বাট ঋণ পেয়েছে অনেক কম। এইটা কেন হয়? যদিও ব্যাংক বলতেছে যে যখনই সিসি লোনের ক্ষেত্রে যেই জমিটা বা যে প্রপার্টিটা ব্যাংকে মর্টগেজ থাকবে, সেই জমিটা বা প্রপার্টির ভ্যালুয়েশন কমসে কম ঋণের ডাবল হতে হবে। এটা কিন্তু ব্যাংক বলে, এটা ব্যাংক চায়। এটা আপনি আমি হলেও কাউকে একটা সহজ ঋণ দিতে গেলেও তাই চাইবো। বাট অনেক ক্ষেত্রে ব্যবসার প্রভাবের কারণে ব্যবসাটা এত স্ট্রং এবং এত বড় যে এই মর্টগেজটা জাস্ট একটা ফর্মালিটিস হয়ে যায়। ওকে, যদিও সকল নিয়ম কারণ মেনেই মর্টগেজটা দিতে হয়, সেটা ছোট হোক বা বড় হোক প্রপার্টি দিতে হয়। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক ব্যবসায়ীদেরকে সবসময় ব্যবসা দেখে ঋণ দেয়। আমি কিন্তু আমার একটি ভিডিওতে বলেছিলাম ট্রেড লাইসেন্স করার প্রয়োজনীয়তা, অর্থাৎ একজন ব্যবসায়ীর পরিচয় কি। আপনি আমি যে একজন নাগরিক বাংলাদেশের, আমাদের পরিচয় কি? আমাদের পাসপোর্ট, এখন তো এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। সর্বোপরি হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ডটা হচ্ছে আমাদের পরিচয় যে আমরা বাংলাদেশের নাগরিক।
সো আমি যে একজন ব্যবসায়ী এটা আমি কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করবে আমার ট্রেড লাইসেন্স। ব্যবসার যে ট্রেড লাইসেন্সটা থাকে সেই ট্রেড লাইসেন্স প্রমাণ করবে যে আমি একজন ব্যবসায়ী এবং আমি একজন ব্যবসায়ী কত বছরের ব্যবসায়ী, আমি যে বাংলাদেশের নাগরিক, আমার ভোটার আইডি কার্ডটা কত বছরে পেয়েছি সেখানে যেমন ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেটা দেখে আমার একটা বয়স ক্যালকুলেট করা যায়। ঠিক তেমনি আমি কত দিনের ব্যবসায়ী সেটা কিন্তু ওই ট্রেড লাইসেন্স যখন ওপেন করবেন তখন একটা ডেট দিয়ে লাইসেন্স নাম্বার দিয়ে দিবে। যখন ঋণ নিতে যাবেন তখন তারা দেখলে স্মারক নাম্বার ধরে খোঁজ নিলে, লাইসেন্স নাম্বার ধরে খোঁজ নিলে জানতে পারবে ব্যাংক যে আপনি ঠিক কত দিনের ব্যবসায়ী। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে ব্যাংকের কাছে নিজের ভাবমূর্তিটা একটু বেশি করার জন্য, নিজের ব্যবসায়িক অভিজ্ঞতাটা বেশি করার জন্য, যারা ভবিষ্যতে ব্যবসা করবেন ভাবছেন, এখনই একটা ট্রেড লাইসেন্স করে রাখুন। পরবর্তীতে চাইলে এটার নাম পরিবর্তন করতে পারবেন, ধরন পরিবর্তন করতে পারবেন, বাট আপনার লাইসেন্স নাম্বারটা কিন্তু একই থেকে যাবে। তাতে করে ব্যবসা ব্যাংকের কাছে আপনার যে পোর্টফোলিওটা এটা কিন্তু হাই হয়ে যাবে। দর্শক, আমি সবসময় আপনাদের পক্ষে, আমি এমন না যে ব্যাংকের এগেনস্টে, বাট সবসময় আপনাদের পক্ষে বেশি। আমি আপনাদেরকে এমন সাজেস্ট করব যেটাতে আপনাদের ছোট ছোট যে মাইনর প্রবলেমগুলো, যেগুলো ফাঁক ফোকর আছে, এগুলা কিন্তু আপনারা পার হয়ে যেতে পারবেন ব্যাংকে লোন নেওয়ার ক্ষেত্রে। তো এটা ছিল এক নাম্বার, যে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে, তাহলে আপনাকে ব্যাংক ঋণ দিবে, আদারওয়াইজ দিবে না। এরপরে আসেন, আপনার একটা প্রতিষ্ঠান থাকতে হবে, ভিজিবল প্রতিষ্ঠান থাকতে হবে। সেটা একটা ছোট পানের দোকান, মুদিখানার দোকান হতে পারে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান হতে পারে, বা আমাদের মতো মাঝারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কিন্তু হতে পারে। আর যে ব্যবসাটা আপনি করতেছেন সেই ব্যবসার এগেইনস্টে যে কাগজপত্রগুলো লাগে, যেমন আমি উদাহরণ দিই, আমি যেহেতু ফার্নিচার ব্যবসায়ী, আমার লাগবে পরিবেশের লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এগুলো ট্রেড লাইসেন্সের সাথে লাগবে। ভ্যাট লাগবে, যদি ট্রেডমার্ক করা থাকে ব্র্যান্ড তাহলে ভ্যাটের কাগজ লাগবে। আর ইনকাম ট্যাক্স লাগবে, সেটা বিন হতে পারে, টিনও হতে পারে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই দুইটা কিন্তু এগুলো কাগজপত্র লাগবে। দেখুন কি কি বললাম, পরিবেশের ছাড়পত্র, যেহেতু আমি ফার্নিচারের ব্যবসা করি, পরিবেশ মেনটেন করে করতেছি কিনা এটা আমার লাগবে। তারপরে ফায়ার লাইসেন্স লাগবে, অর্থাৎ আগুন ধরলে যে আমার কি ইন্স্যুরেন্স করা আছে সেটা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আবার ইন্স্যুরেন্স আলাদা করে করতে হয়। তারপরে আমার ট্যাক্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। আবার ট্রেডমার্ক লাগলে ট্রেডমার্কের কাগজের সাথে আমাকে জমা দিতে হবে আমার ভ্যাটের কাগজ, অর্থাৎ যে ভ্যাটটা কাস্টমার ক্রয় করলে যে ট্যাক্সটা দেয় আমার কাছে এসে ভ্যাট হয়, সেই কাগজটা কিন্তু দিতে হবে। আমি বলছি না যেটা সব ক্ষেত্রেই দিতে হবে, এটা ব্যাংকের স্কিম থাকে, স্কিম অনুযায়ী কি কি কাগজ লাগবে সেক্ষেত্রে দিতে হবে। তো এই কাগজগুলো কিন্তু এসএমই লোনের ক্ষেত্রেও লাগে, সিসি লোনের ক্ষেত্রেও লাগে। ব্যবসায়ীদেরকে যে দুই কোয়ালিটির ঋণ দেয়, এসএমই ঋণ, সিসি ঋণ। এসএমই ঋণটা মাসিক হয়, প্রতি মাসে হতে পারে, 2 মাস পর পর দিতে হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, আবার হাফ ইয়ারলি হতে পারে, 6 মাস পর পর একটি করে কিস্তি। বেশিরভাগ ক্ষেত্রে প্রতি মাসের কিস্তিটাই হয়ে থাকে। সেটার আবার মেয়াদ থাকে 1 বছর, 18 মাস, 24 মাস, 3 বছর অর্থাৎ 36 মাস, 5 বছর, এরকম একটা 60 মাস, এরকম একটা মেয়াদ থাকে। প্রতি মাসে দিতে হয়। সেটার উপর একটা পার্সেন্টেজ থাকে, যে আপনার ব্যবসার কোয়ালিটি অনুযায়ী আপনি প্রণোদনা 4% থেকে শুরু করে সরকার ঘোষিত 7%, 9% এবং রেগুলার যেটা 14% এখন ঠিক করেছে ব্যাংকের ঋণ, এসএমই তে 14%টাই হচ্ছে এখন। আবার সিসিতেও সেম, 4%, 7%, 9%, 11.5% এবং 14%, অর্থাৎ 1 লাখে 1 বছরে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এটা। তো এখন আপনাদেরকে সিসি লোনটা বুঝতে হবে। সিসি লোনটা হচ্ছে ক্যাশ ক্রেডিট লোন। এটা টাকা তুললে আপনাকে সুদ দিতে হবে, টাকা যদি ব্যাংক থেকে না তোলেন তাহলে কিন্তু সুদ দিতে হবে না। অর্থাৎ ধরুন আপনার 10 লাখ টাকা ঋণ পাস করা আছে, আপনি যদি সকাল 10টার সময় 50,000 টাকা উঠান, বা পুরো 10 লাখ টাকায় উঠান, উঠিয়ে বিকাল 4টার মধ্যে জমা দিয়ে দেন, তাহলে আপনার 1 টাকাও সুদ দিতে হবে না। এভাবে যদি সারা জীবন আপনি উঠা এবং জমা দেওয়া করেন তাহলে 1 টাকাও সুদ দিতে হবে না। বাট আপনি যদি কখনো একটা ওয়ার্ক আওয়ার, অর্থাৎ একদিন পার করেন, পরের দিন নিয়ে যায় জমা দেন, তাহলে সেটার উপরে এই যে পার্সেন্টেজ গুলো বললাম, এই পার্সেন্টেজ অনুযায়ী আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে। পাশাপাশি আপনার কিছু হিডেন চার্জ থাকে, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি থাকে, এগুলো বাৎসরিক চার্জ, যদি কার্ড থাকে সেগুলো এগেইনস্টে চার্জ হবে। সিসি লোনের ক্ষেত্রে একটা সিসি অ্যাকাউন্ট আলাদা হয়, সেই অ্যাকাউন্টের আলাদা একটা মেইনটেনেন্স কস্ট থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সিসি লোনের ক্ষেত্রে কোনো ক্রেডিট কার্ড থাকে না, কোনো ডেবিট কার্ড থাকে না, এটিএম ডেবিট কার্ড থাকে না। আপনার সিসি লোনের টাকা চেক দিয়ে তুলতে হয়। আমার জানা নেই কোনো ব্যাংক দিচ্ছে কিনা কার্ড দিয়ে তোলার সিস্টেম, আমি জানি চেক দিয়ে তুলতে হয়। বাট আপনি যখন আপনার এসএমই লোনটা নেবেন, এটা আপনার কারেন্ট অ্যাকাউন্টেই লেনদেন হবে। কারেন্ট অ্যাকাউন্ট থেকে অটোমেটিক একটা মাসের নির্ধারিত দিনে আপনার ইন্টারেস্ট সহ মাসিক যে কিস্তিটা সে টাকাটা কেটে নেবে। ওকে, তো দর্শক, অবশ্যই যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই ব্যাংকে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর পূর্ব থেকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো।
আমি বলবো যে ব্যাংকে আপনি টার্গেট করবেন, যে ব্যাংক থেকে ঋণ নেবেন ভবিষ্যতে, সেই ব্যাংকে এখনই একটি পার্সোনাল অ্যাকাউন্ট অথবা ব্যবসায়িক ঋণ নিতে চাইলে কারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখুন, সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখুন। কারেন্ট অ্যাকাউন্ট খুললেই মনে হয় ভালো হয়, যেহেতু ট্রেড লাইসেন্স করে রাখবেন। তো ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে, সেই ব্যাংকে এখন কি কি লাগবে সিসি লোন নেওয়ার জন্য সেগুলো বলতেছি, এবং এগুলো এসএমইর জন্য প্রযোজ্য, বাট এসএমইটা খুব শর্ট, আমি শেষে বলে দিচ্ছি, বাট সিসিটা নিয়ে আলোচনা করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রানজেকশন, লাস্ট 1 বছরের ট্রানজেকশন দেখাতে হবে। ধরেন আপনি একটি মুদিখানার দোকান দেখিয়েছেন, বা আপনি একটি কাপড় তৈরির ছোট কাপড়ের ব্যাগ তৈরির ছোট ফ্যাক্টরি দেখিয়েছেন, তাহলে আপনাকে আপনার ফ্যাক্টরিতে আপনি এবং ব্যাংক ম্যানেজার সহ কিছু ছবি আপনাকে উঠিয়ে রাখতে হবে। এই ছবিগুলো আপনার লাগবে, সুন্দর ডিএসএলআর ক্যামেরা দিয়ে বা ভালো মোবাইল দিয়ে উঠিয়ে রাখতে হবে কয়েক সেট, অর্থাৎ এক একটা ছবি কয়েক সেট, 3 পিস করে রাখতে হবে। এভাবে 3 সেট করে রাখতে হবে। একটা হেড অফিসে যায়, একটা মেন ব্রাঞ্চে থাকে, আরেকটা মনে হয় কোথাও থাকে। তো এই ছবিগুলো উঠিয়ে রাখবেন, এবং আপনারা অবশ্যই আপনার যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্সটি আপডেট রাখবেন, সবসময় আপডেট রাখবেন, অর্থাৎ সময় পার হয়ে গেলে আবার রিনিউ করে রাখবেন। এরপরে আপনার প্রতিষ্ঠানের জন্য আদার্স যে কাগজগুলো সেগুলো ব্যাংক থেকে শুনে নেবেন যে কোনো আদার্স লাইসেন্স লাগতেছে কিনা, ফায়ার লাইসেন্স বা পরিবেশের ছাড়পত্র কিছু লাগতেছে কিনা, সেগুলো আপনারা রেডি করে আপডেট করে রাখবেন। অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটা, এটার স্ক্যান কপি রাখবেন, এবং আপনার টিন সার্টিফিকেটটা, অর্থাৎ রিটার্ন যেটা, শুধু টিন থাকলে হবে না, ট্যাক্স দিছেন আপনি, রিটার্ন পেয়েছেন সার্টিফিকেট, সেই রিটার্ন সার্টিফিকেটটাও রাখবেন হচ্ছে আপডেট। এবং যেটা বলছিলাম, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে, যে ব্যাংক অ্যাকাউন্টটির এগেনস্টে আপনাকে লোনটা দিবে, সেই জায়গায় অবশ্যই লাস্ট প্রিভিয়াস 1 বছরে যেই টাকা আপনি ঋণ নিতে চাচ্ছেন তার 5 গুণ স্টেটমেন্ট দেখাতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা শিথিলযোগ্য, 3 গুণ বা 2 গুণ হয়ে থাকে, আর আপনি চেষ্টা করবেন যতটা বেশি লেনদেন করতে পারেন। তো এই স্টেটমেন্টটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবং অবশ্যই যখন ছবিগুলো তুলবেন, তখন আপনার দোকানে যখন একটা ম্যাক্সিমাম স্টক থাকে, সেই স্টক অবস্থায় ছবিগুলো তুলবেন। তো স্টক মেনটেন করলেন, কাগজপত্র সমস্ত কিছু মেনটেন করলেন, কাগজপত্রের মধ্যে কি কি করলেন, ট্রেড লাইসেন্স নিলেন, টিন সার্টিফিকেট নিলেন, আদার্স যদি কোনো কাগজ লাগে সেগুলো নিলেন, না লাগলে তো ভালো, লাগলো না, এবং তারপরে ব্যাংক স্টেটমেন্ট, 1 বছরের লাস্ট ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নিলেন। এরপরে অবশ্যই আপনার সমমনা একজন ব্যবসায়ীকে রাখবেন যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, উনি আপনাকে রেফারেন্স দিবে। দিস ইজ নট আ গ্যারান্টি, দিস ইজ রেফারেন্স। আগেই বলে রাখতেছি, যদি কারো কাছে চান, উনি হয়তো ভয় পাইতে পারে যে আমার কাছে গ্যারান্টি আছে। সিসি লোনের ক্ষেত্রে কোনো গ্যারান্টার লাগে না। হ্যাঁ, লাগে হচ্ছে নমিনি, অর্থাৎ আপনি একজন নমিনি ঠিক করে রাখবেন যে আপনার অবর্তমানে এই লোনের নমিনি কে হবে, টাকা যদি থাকে সেটা কে পাবে, যদি দিতে হয় কে দিবে, এটা একটা নমিনি বলে। আর একজন রেফারেন্স লাগে, অর্থাৎ রেফারেন্স হচ্ছে একই ব্যাংকে অন্য কারো অ্যাকাউন্ট আছে এরকম কাউকে রাখবেন, সে আপনাকে রেফারেন্স দিবে। অথবা অন্য ব্যাংকে আছে, সে আপনাকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিবে যে হ্যাঁ, এর সাথে আমার ব্যবসা আছে, বা ও ব্যবসায়ী, সে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, আপনাকে চেনে, একটা দিবে। এবং সেই রেফারেন্স যে যিনি দিবে আর নমিনি যে হবে, তাদের যদি ব্যবসা থাকে, ব্যক্তি হয়, তাহলে আইডি কার্ড, টিন সার্টিফিকেট লাগে না, আইডি কার্ড এবং ছবি লাগে। এবং যারা হচ্ছে যদি ব্যবসায়িক হয়, তাহলে তার ট্রেড লাইসেন্স এবং এনআইডি কার্ড লাগে এবং ছবি লাগে। ছবিটা কিন্তু আমি মিস করেছি, ছবি বলি নাই, এটা আপনারা জানেন যে ছবি সবসময় লাগবে, অনেক ছবি লাগে, আপনারও ছবি লাগবে। ছবিগুলো স্ট্যাম্প, কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাম্প লাগে, আর বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্ট লাগে, 8-10 কপির মতো ছবি লাগে। তো এই জিনিসগুলো কাগজপত্র অ্যাটাচ করার পরে, তারপরে ব্যাংক আপনার একটা শীট, একটা ইনকাম শীট তৈরি করবে। এটা ব্যাংকের কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে, এগুলা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। যদিও জানি না এটা করাটা ঠিক হবে কিনা, আমি চেষ্টা করব, যদি আপনারা চান তাহলে এগুলো নিয়ে বলবো। এখানে বাধা নাই, বলতে কোনো বাধা নেই। এটা টোটালি একটা ব্যাংকিং সিস্টেম। আপনারা যারা ব্যাংকে জব করেন, আপনারা জানেন যে ব্যাংক একটা রেশিও তৈরি করে। ব্যাংক একটা ওই সবকিছু কাগজপত্রের উপর ডিপেন্ড করে, তার আয় বাই সেল কত, এগুলো দেখে কিন্তু একটা শীট তৈরি করে, যেটার উপর বেসিস করে ঠিক তাকে কত টাকা ঋণ দেওয়া যাবে সেটা ব্যাংক ঠিক করে। তো এখন কথা হচ্ছে যে এই কাগজগুলোর পরে ব্যাংক আপনার কাছে আর কি কি চাইতে পারে। এরপরে ব্যাংক আপনার কাছে চাইবে হচ্ছে আপনার যে ভাউচার, অর্থাৎ আপনি কত টাকা সেল করেছেন, এই ভাউচার গুলান আপনার চাইবে। যে কাগজে যেগুলো থাকে, এই ধরনের ভাউচার গুলান ব্যাংক আপনার কাছে চাইবে। এগুলা লাস্ট 6 মাস, 3 মাস কিংবা 1 বছরে চাইতে পারে, তাদের ওই শীট তৈরি করতে যা যা লাগবে। এরপরে আপনার যদি কোনো আলাদা যদি লেখার খাতা থাকে, যে জায়গাগুলোতে আপনি ডকুমেন্টসগুলো লিখে রাখেন, কত টাকার প্রোডাক্ট কিনেছেন, কত টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, সেগুলো লাগবে। যদি কোনো চালান লাগে,
যে কোথায় থেকে প্রোডাক্ট কিনেন সেই চালানগুলো বা কোথায় অর্ডার করে রেখেছেন সেগুলো লাগবে। এবং ব্যাংকে স্থায়ীভাবে আপনার কোনো যদি টাকা থাকে বা এই মুহূর্তে আপনার আউটস্ট্যান্ডিং কত সেগুলার কিন্তু স্টেটমেন্ট এবং ডকুমেন্টস এবং চালানগুলো কিন্তু আপনার লাগবে। যত প্রকারের ইনভয়েস এগুলো ব্যাংক চেয়ে নেবে, এগুলো আমি ফিক্সড করে কখনোই বলতে পারবো না, কারণ এটা এক একবার এক এক রকম লাগে। এটা লোন প্রসেস হতে গিয়ে কিন্তু এই কাগজগুলো লাগে। তো এই যে আপনার ব্যবসায়িক হিসাবে সব কমপ্লিট হয়ে গেল, এরপরে কি লাগতেছে? এরপরে লাগতেছে হচ্ছে মর্টগেজ, অর্থাৎ সিসি লোনের জন্য মর্টগেজ। আর এসএমই লোনের ক্ষেত্রে হইলে কি লাগতো? মর্টগেজ লাগতো না। সেক্ষেত্রে আপনাকে আপনার কিছু কাগজের হয়তো ফটোকপি টটোকপি নিত, বাট অরিজিনাল কাগজ কখনোই নিত না। এটার পরে বলছি, এসএমই লোন সিসি লোনের ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট লোনের জন্য মর্টগেজ লাগবে। তখন ব্যাংক বলবে যে আপনি এখন মর্টগেজ কি দিবেন, এবং সেই মর্টগেজের জন্য সেই জমিটার মালিক, সেই প্রপার্টিটার মালিক আপনি কিনা। যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে আপনার নিজের নামে দলিল থাকতে হবে, খারিজ থাকতে হবে, এবং ট্যাক্স যেটা খাজনা পরিশোধ থাকতে হবে। এবং দলিলের জন্য দলিলটার চেইন মেইনটেইন থাকতে হবে। 3টা চেইন আছে, আলাদা একটা ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলেছিলাম, সেই ভিডিওটা এই ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা শর্ট করে বলছি, একটা দলিলের রেকর্ড থাকে অর্থাৎ খতিয়ান, সেই খতিয়ানে সিএস পাকিস্তান পর্যায়ে সিএস থাকে। ব্রিটিশের যেটা ছিল, ব্রিটিশ থেকে যখন পাকিস্তান হয় আমাদের দেশে, যে জমির মালিকটা কে ছিল সেই কাগজটাকে সিএস বলে। তারপর এসএ বা এমআর বলে পাকিস্তান পিরিয়ডের কাগজটাকে। যখন আমাদের বাংলাদেশ হলো তখন রিসেন্টলি আরএস কাগজ এসেছে। তো ওই আরএস কাগজটা, এই 3টা চেইন, আমি আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছি। আমি যেখানে বর্তমানে বসে আপনাদের সাথে কথা বলছি, এই কাগজের সিএস জমির মালিক একজন হিন্দু মহিলা, সেখানে সিএস এ লেখা আছে। তার কাছ থেকে আমার আব্বু যার কাছ থেকে ক্রয় করেছিল তার নামটা লেখা আছে এস এতে, এবং এস এর পরে আব্বু আবার তার কাছ থেকে ক্রয় করে নিজের নামটা যখন বসিয়ে দেয়, আর এস এ আবার আব্বুর নাম চলে এসেছে। আমি আমার আব্বা মারা যাওয়ার পরে যখন প্রপার্টির মালিক হই, আমি নিজে নাম জারি করে অর্থাৎ খারিজ করে আমার নিজের নামটি দিয়েছি, যেটা আবার 30 বছর পরে আমার নামে চলে আসবে। ক্লিয়ার? এইগুলান হচ্ছে খতিয়ান। এই চেইনটা যেই ব্যাংক যেই জায়গা থেকে যাবে, কোন ব্যাংক বলে যে শুধু আরএস হলেই হয়, কোন ব্যাংক বলবে যে না আমাদের এসএ আরএস দুটাই লাগবে, কোন ব্যাংক আবার বিশেষ করে সরকারি ব্যাংক সিএস ছাড়া তো লোন দিবেই না। অর্থাৎ পাকিস্তান পিরিয়ড থেকে কার ছিল, ব্রিটিশ পিরিয়ড থেকে জমিটা কার ছিল, চেইনটা দেখে তারপরে তারা ডিসিশন নেবে যে জমিটা অ্যাকচুয়ালি আপনার কিনা। কারণ এর মাঝখানে কিন্তু আজকাল বাংলাদেশ অনুযায়ী অনেক দখল হয়, বিভিন্ন কিছু হয়, এবং অবশ্যই দলিলটা থাকতে হবে। এর মধ্যে যদি কোনো বায়া দলিল থাকে সেটাও রাখতে হবে। বায়া দলিল কি? অর্থাৎ একটা জমি যদি 1 বছরে 4 বার বিক্রি হয় তাহলে 4 বার রেজিস্ট্রি হয়। তো এই 4টা দলিল লাস্ট যিনি নিল তার আগের যে দলিলগুলো 3টা দলিল ছিল তার কাছে গিয়ে ওগুলো বায়া দলিল হয়ে যাবে। অর্থাৎ প্রথম জন যখন বিক্রি করলো, দ্বিতীয় জন ক্রয় করলো, দ্বিতীয় জন আগের জনার দলিলটা নিয়ে নিবে, ওটা হচ্ছে ওর জন্য বায়া দলিল। তৃতীয় জন ক্রয় করলে আগের 2 জনের দলিল তার কাছে বায়া দলিল হবে, এবং তার চতুর্থ জন ক্রয় করলে আগের 3টা দলিলই কিন্তু তার জন্য বায়া দলিল হিসাবে গণ্য হবে। তো এই দলিল নাম্বারগুলোর প্রতিটা অন্য দলিলে আবার উল্লেখ করা থাকলে রেকর্ড দেখে সেগুলো তুলে রাখতে হবে। এবং অবশ্যই আপনি যেহেতু মালিক বর্তমানে, আপনার 12 বছরের মধ্যে আপনার জমি নিয়ে কোনো গ্যাঞ্জাম, কোনো কেস, কোনো সমস্যা ছিল কিনা এটার একটা তল্লাশি থাকে, একটা লাল কাগজ। এই কাগজটা প্রত্যেকটা জেলার রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া যায়, যেটা ভূমি রেজিস্ট্রার অফিস থাকে, সাব রেজিস্ট্রারের অফিস। সেই অফিস থেকে আপনারা এই কাগজটি 600 টাকা খরচ করে, 650 টাকা খরচ করে তুলে নিতে পারবেন। এটাও ব্যাংক চায় আগে উঠে রাখবেন। তো এই সবকিছু রেডি হওয়ার পরে জমি যখন আপনার থাকে, সব কাগজপত্র রেডি থাকে, আর যদি জমি আপনার নিজের না হয়, যার জমি অর্থাৎ আপনার বাবার, আপনার ভাইয়ের, ইভেন ব্যাংক বলতেছে যে কেউ আপনাকে তার জমিতে গ্যারান্টি দিতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক ফার্স্ট ব্লাডকেই বেশি প্রায়োরিটি দেয়, অর্থাৎ বাবা, ভাই, বোন, স্ত্রীর জমি। তাহলে তার কাগজপত্রগুলো লাগবে। অর্থাৎ আপনারই যে জমি হতে হবে তা না, আপনার কোনো বন্ধু, আপনার কোনো ভাই, আপনার শালা, আপনার দুলা ভাই, আপনার বাবা মা, যে কেউ আপনাকে যদি গ্যারান্টি দিতে চায় তাহলে সে চাইলে আপনাকে এসে সিসি লোনের ক্ষেত্রে তার জমি দিয়ে কাগজপত্র অরিজিনাল রেখে আপনাকে গ্যারান্টি দিতে পারবে। আর ব্যাংক আপনাকে আপনার ব্যবসার এগেইনস্টে ওই জমি মর্টগেজ রেখে লোন দিয়ে দিবে। আর নিজের হইলে তো নিজেরই হইলো। তো এই সব কিছু রেডি হওয়ার পরে ব্যাংকে কাগজ নেয়, একটা ফাইল করে দিবেন। অবশ্যই যখন কাগজ দিবেন নিজে একটা ফাইল কিনবেন, ভালো কোয়ালিটির বাজারে পাওয়া যায়, একটা কোড ফাইল কিনে দিবেন। দেওয়ার পরে সবগুলোর ফটোকপি দিবেন। সর্বপ্রথম ব্যাংক একজন উকিলকে, তাদের যে উকিল থাকে, তাদের লিগাল যে লয়ার, সে লিগাল লয়ারকে কাগজগুলো দিবে। সে আবার এই কাগজগুলো দেখবে যে আপনার ব্যবসার কাগজ ঠিক আছে কিনা, ট্রেড লাইসেন্স ঠিক আছে কিনা, জমির কাগজ ঠিক আছে কিনা, দেখে সে তার একটা মতামত দিবে যে হ্যাঁ এই ব্যক্তির নামে এই জমি আছে এবং এই ব্যক্তির নামে এই ব্যবসাও আছে, সে এই ব্যবসা করে। সো সে কিন্তু আপনাকে একটা মতামত দিয়ে দিবে ব্যাংকে যে ইনাকে লোন দেওয়া যায়। এই যে যখন ব্যাংক লিগাল ওপিনিয়নটা দিবে, ব্যাংকের উকিল ব্যাংকে দিবে, তারপরে আপনার জমির একটা ভ্যালুয়েশন হবে। অর্থাৎ
জমিটা কত দাম, বর্তমান বিক্রয় মূল্য কত, ভবিষ্যতে কত হবে, এরকম একটা ভ্যালুয়েশন তৈরি করবে ব্যাংক। ঠিক আছে, তার জন্য একজন সার্ভেয়ারকে নিয়ে আসবে, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবে, নিয়ে এসে জমি মেপে আপনার ভ্যালুয়েশন তৈরি করবে এবং তখন আপনার জমির আবার নতুন করে ছবিও উঠানো হবে। এই ভ্যালুয়েশন হয়ে গেল। ভ্যালুয়েশন অনুযায়ী ব্যাংক কিন্তু 100%ও দেয়, 80% দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই 70% ঋণ কিন্তু ব্যাংক দিয়ে থাকে। ব্যাংক ঋণ দিতেই চায়, যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে ব্যাংকের ঋণ দিলেই ব্যাংকের অফিসারদের কিন্তু প্রফিট আছে। সো অবশ্যই ব্যাংক চাইবে আপনাকে বেশি ঋণই দিতে, যদি আপনি সেটা অ্যাচিভ করতে পারেন বা আপনার যদি লাইবিলিটি সেই পর্যন্ত থাকে। তো এই তো আপনার ভ্যালুয়েশন হয়ে যাওয়ার পরে ঋণটা পাস হবে এবং ঋণটা পাস হওয়ার পরে একটা স্যাংশন লেটার আসবে, সেখানে সকল শর্তগুলো থাকবে। অবশ্যই অবশ্যই সেই শর্তগুলো পড়ে নেবেন, সময় নেবেন 2 দিন, তাড়াহুড়া করে এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক সময় অনেক কিছু ব্যাংকের পক্ষে চলে যায় কথা। তো ভবিষ্যতের জন্য সবসময় প্রস্তুত থাকুন। আমি সবসময় চাই যে আপনারা কখনো ঋণ খেলাপি না হন কিংবা ডিফল্টার না হন, তারপরেও ওই জিনিসগুলো পড়ে নেবেন। এরকম ক্ষেত্রে দেখা যায় যে অনেক এক্সাইটেড থাকে গ্রাহক, যারা ঋণ নেয় তাদের সময় থাকে না, কারণ ব্যাংক এগুলো কাজ করতে একটু লেট করে ফেলে, তখন যাই দেখা যায় দ্রুত রেজিস্ট্রি করে লোনটা নিয়ে নেয়, বাট ওগুলো পড়ে দেখে না বা দ্রুত সাইন দেয়। আমি বলবো সমস্ত পেপার সব সময় ভালোভাবে পড়ে নিয়ে দেন আপনারা সাইন করবেন। স্যাংশন যখন চলে আসবে আপনার, তখনই বুঝে যাবেন যে আপনার ঋণটা পাস হয়ে গেছে। আপনি এখন জাস্ট শুধু মর্টগেজ দিয়ে দিলেই আপনার ঋণটা হয়ে যাবে, অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো স্যাংশন হওয়ার পরে ব্যাংক আপনার সিসি লোন হলে আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দিবে, সিসি অ্যাকাউন্ট খুলবে। সেই অ্যাকাউন্টে যেদিন টাকা ঢুকবে সেদিনই খোলা হয় অ্যাকাউন্টটা। তার জন্য আবার এনআইডি কার্ড, ছবি কিছু লাগে, ওগুলো ওখান থেকে ফটোকপি করে নিয়ে নেয়। আদার্স যদি লাগে আবার নতুন করে চেয়ে নিবে আপনার কাছে, এটা টেনশন নাই। আর এরপর হচ্ছে মর্টগেজ। মর্টগেজের দিন আপনাকে রেজিস্ট্রি অফিসে যেতে হবে, যে ব্যাংকের এগেইনস্টে, এটাকে কিন্তু মর্টগেজ বললেও এটা আসলে রীতিমতো লিখে দেওয়া ব্যাংকে, যে আপনি যদি কোনো কারণে ওই টাকাটা না দেন, ব্যাংক চাইলে আপনার জমিটা কিন্তু নিলাম করে বিক্রি করে নিতে পারবে বা দখলে নিতে পারবে। এর এগেইনস্টে আপনি কোনো আইনত ব্যবস্থা নিতে পারবেন না। সো বি কেয়ারফুল। যদি আপনার ব্যবসা সেরকমই থাকে, যদি লস করার সম্ভাবনা না থাকে, তাহলে সিসি লোনে যান, আদারওয়াইজ না যাওয়াটাই ভালো। তো এই তো মর্টগেজ হয়ে রেজিস্ট্রি অফিস থেকে ব্যাংকে এসে সেই দিনই অথবা পরের দিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই হলো প্রসেস। তো ব্যাংক ভেদে একটু প্রসেস কম বেশি হতে পারে। এবার আসি এসএমই তে। এসএমই লোনের ক্ষেত্রে ওগুলো মর্টগেজের ভেজালটা নাই, ঝামেলাগুলো নাই। জাস্ট আপনার অ্যাকাউন্টে ওরকম একটা সব কাগজপত্রগুলো নিবে। কিছু কিছু ব্যাংক মর্টগেজ ছাড়া ঋণ, এসএমই ঋণও দেয় না, যেমন ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক মর্টগেজ ছাড়া এসএমই ঋণ দেয় না, বাট ব্র্যাক ব্যাংক তারা কোনো মর্টগেজ ছাড়াই এসএমই ঋণটা দিয়ে দেয়, শুধু ব্যবসায়িক কাগজপত্র নেবে এবং আদার্স একজন আপনার কারো একজন বাইরের, আপনার আত্মীয়ের বাইরে কারো একজনের গ্যারান্টি নিয়ে, তার আইডি কার্ড ছবি নিয়ে আপনাকে ঋণটা দিয়ে দিবে। এবং ব্র্যাক ব্যাংক 8 লাখ টাকা থেকে ঋণ দেওয়া শুরু করে। সর্বনিম্ন ব্যবসায়িক এসএমই ঋণগুলো 8 লাখ টাকা থেকে শুরু করে ঊর্ধ্বে 20 লাখ 40 লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে আমার জানা মতে। এবং এই এসএমই ঋণটার এটা হচ্ছে আপনার ইজি লোন বলে, অটো লোন বলে, এবং এটা একটু মানে ইজি এই কারণে, এটার এগেইনস্টে আপনাকে যেহেতু কোনো মর্টগেজ বা গ্যারান্টি দিতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটু রিস্ক ফ্রি থাকতেছেন। বাট সময় মতো যদি আপনি কিস্তি মিস করেন, মাসিক কিস্তিটা না দেন, তাহলে কিন্তু সেটার উপর আবার আপনার কিন্তু তারা একটা পেনাল্টি ফি, যেটা আচ্ছা ডেট মিস করার জন্য যে ফিটা, সেটা কিন্তু আপনার কাছে আবার নিবে। তো যে কোনো ঋণের ক্ষেত্রেই কখনো যদি না দেন, টাকা না পরিশোধ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য কিন্তু একটা অনেক বড় রকম একটা ক্ষতির কারণ হতে পারে। আবার সিআইবি একটা রিপোর্ট থাকে, যেটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আছে, এখানে কিন্তু আপনার রিপোর্টটা চলে যাবে অন্য ব্যাংক। আবার ঋণ দেওয়ার সময় আপনাকে দেখবে প্রথমে সিআইবি রিপোর্টটা, কিন্তু আমি মিস করে গেছি, ওই ব্যাংক ঋণ প্রসেসের সময় আপনার সিআইবিও চেক করবে। সিআইবি তে গিয়ে আপনি যদি ধরা পড়ে যে আপনি অন্য ব্যাংকে ছিলেন বা অন্য কোনো জায়গায় ছিলেন যেখানে আপনি ডিফল্টার ছিলেন, তাহলে কিন্তু আপনাকে আর ঋণ দিবে না। সো কখনো এই ভুলটা করবেন না, যারা বিগিনার শুরু করতে চাচ্ছেন নতুন লোন, আপনারা এই ভুলটা করবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকে যখনই আপনি সিসি লোনের ক্ষেত্রে যে টাকাটা, সুদের যে টাকাটা, এটা কিন্তু 3 মাস পর পর জমা দিতে হয়। 3 মাস পর পর আপনার কাছে মেসেজ আসবে, আপনি এটা জমা দিবেন। আর এসএমই ঋণের যে টাকাটা, সেটা কিন্তু প্রতি মাসে আপনার মেইন টাকার সাথে আপনার সুদ সহ যে টাকাটা হয় সেটা কিন্তু নিয়ে নেবে। তো দর্শক, আরো একবার বলি, কতটুকু বোঝাতে পেরেছি জানি না। এই ব্যাংকিং সিস্টেমটা এত বড়, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হবে না। তারপর আমি চেষ্টা করলাম খুব দ্রুত স্পষ্টভাবে আপনাদেরকে কিছু তথ্য দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলটি, যেখানে ফার্নিচারের রিভিউ করা হয়, একটি লাইক দিয়ে দিবেন। অনেকদিন থেকে এই ভিডিওটি আবারও চাচ্ছিলেন সবাই, তাই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছি, আমাদের প্রত্যেককে সুদ মুক্ত, নগদ টাকায় এবং ক্যাশ টাকায় সবসময় হালাল বিজনেস করার তৌফিক দান করুন। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো কিছু বলতে মিস করে যাই, কমেন্টে জানিয়ে দিবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।